বিএনপির কাছে শাখের করাত আওয়ামী লীগ। তারেক প্রধানমন্ত্রী হলেই হাসিনাকে ফেরাতে বাধ্য। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। বাংলাদেশের জাতীয় নির্বাচনের ইতিহাসে এমন নির্বাচন নতুন নয়, যেখানে ভোটের চেয়েও ফলাফল নিয়ে আলোচনা বেশি হয়। প্রচারের মাঠে যেমন উত্তাপ ছিল, ভোট শেষ হওয়ার পর সেই উত্তাপ রূপ নিচ্ছে অনিশ্চয়তায়। এই অনিশ্চয়তার কেন্দ্রে এখন একটি প্রশ্নই ঘুরছে, পরাজিত শক্তি কি এই ফলাফল মেনে নেবে? এদিকে তারেককে মোদির ফোন, পাল্টা সৌজন্য বিএনপির, পাল্টে যাচ্ছে খেলা। তারেকের হাত ধরেই ফিরছে শেখ হাসিনা। তারেক রহমানের শপথে আসছেন মোদি। বাংলাদেশ ভারত সম্পর্কের নতুন সমীকরণ। বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় মোড়। শপথ নিতে যাচ্ছেন তারেক রহমান, আর সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে ঢাকা আসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে মিলে গেল বিএনপি আওয়ামী লীগ জোট বাঁধছেন তারেক জয়। অবশেষে কপাল খুলতে যাচ্ছে আওয়ামী লীগের। তারেকের হাত ধরেই ফিরছেন শেখ হাসিনা। আওয়ামী লীগের ভাইরা উন্মাদনা ভালো, কিন্তু অতি উন্মাদনা ভালো না। কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, একটু মন দিয়ে শুনবেন। ওই কে কারে মারতাছে, ধরতাছে, কে মন্ত্রী হয়ে গেছে, কে এমপি হয়ে গেছে, এই বিষয়গুলো শুধু দেখে যান, কিন্তু পোস্ট না করাই ভালো। মনে রাখবেন, তারা কিন্তু কেউ আপনার না। বলা যায় না ভিতর দিয়ে কি হইতেছে, কি ঘটতেছে। আপনারা জানেন এই 18 মাসের ভিতরে কিন্তু ডেভিল ইনুস অনেক চেষ্টা করছে, হয় অন্য দেশের সাথে যুদ্ধ লাগুক, আর নিজের দেশে একটা বড় সড়ো গৃহযুদ্ধ লাগিয়ে যাক, যে যুদ্ধকে সামনে রেখা নির্বাচন না দিয়ে অনেক বছর ধরে ক্ষমতায় থাকবে। কি খবর জুলাই চেতনাবাসীরা? বিএনপি নাকি সারা দেশব্যাপী জুলাই চেতনাবাসীদেরকে একদম লাল করে দিতেছে। সারা বাংলাদেশে প্রত্যেকটা প্রান্ত থেকে জুলাই সন্ত্রাসীদের যারা গডফাদার, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আখতার, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া প্রচুর স্ট্যাটাস দিতেছে। আধা ঘন্টা পর পর স্ট্যাটাস প্রসব করতেছে। এখন কি হয়ে গেল? একদিনের ব্যবধানে মাত্র 24 ঘন্টার সময় অতিবাহিত হয় না এই বিএনপি জয়ী হওয়ার, এর মধ্যে লাল বানিয়ে ফেলেছে। তারা মনে করেছে তাদের জায়গা থেকে যে তারা বিজয়ী হয়েছে, এখন তারা আরেকটা স্বৈরাচার কায়েম করবে, নব্য স্বৈরাচার হবে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটা কথা বলতে চাই যে এই বাংলাদেশে এটা আমরা আর হইতে দিব না, এই হওয়ার সুযোগ দেওয়া হবে না। প্রয়োজন হলে আমরা কালকে থেকে আবার রাজপথে নামবো। প্রয়োজন হলে আমাদের যে লড়াইটা ছিল অভ্যুত্থানের পরে, এই 1.5 বছরের লড়াই, যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ তৈরি করার লড়াই, এই লড়াইটা আমাদেরকে কালকে থেকে শুরু করতে হবে। বিএনপির কাছে শাখের করাত আওয়ামী লীগ। তারেক প্রধানমন্ত্রী হলেই হাসিনাকে ফেরাতে বাধ্য। বিএনপির জন্য শাখের করাত আওয়ামী লীগ। আগামী দিনে আওয়ামী লীগ তাদের কাছে শাখের করাত হয়ে দেখা দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তারেক রহমান বলেছে, তিনি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবেন। এই বিষয়ে ডয়েচ ভ্যালির তরফ থেকে সজীব ওয়াজেদ জয়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, না, আমার এখানে এই বিষয়ে সিদ্ধান্ত নেই। আমি কোনোদিন সরাসরি রাজনীতি করতে চাইনি। ভবিষ্যতে কি হবে আমি তো বলতে পারবো না। তবে দেশের রাজনীতিতে কে আসবে এটা দলের কর্মীদের নির্ধারণ করতে হবে। যারা আমাদের সাপোর্টার তাদেরই উদ্ধার করতে হবে। আমি তো তাদের বলে দিতে পারি না। আমি সারা জীবনই বিদেশে। আমি আমেরিকায় এখন 30 বছর ধরে আছি। এখানে আমি শান্তিতেই আছি। ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যতে দেখা যাবে। তবে বর্তমানে বাংলাদেশের ভবিষ্যৎ ভালো না। তারেক রহমান বলেন, রাজনীতিতে মানুষ যাকে গ্রহণ করবে তাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, আর গ্রহণ করবে না তাকে শক্তি দিয়েও ধরে রাখা যাবে না। তার অবস্থান আওয়ামী লীগের জন্য ইতিবাচক। প্রত্যাশিতভাবেই নতুন সরকারের গতিবিধি ও পরবর্তী পদক্ষেপের দিকে দিল্লির যে নজর থাকবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে ঢাকা দিল্লি সম্পর্ক যাতে তিক্ত না হয় তার জন্য জিয়ার অন্ত্যেষ্টিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ঢাকা পাঠিয়েছিল সাউথ ব্লক। অপরদিকে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে গিয়ে জিয়ার প্রতি শোক বার্তা লিখে আসেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কূটনীতিকদের একাংশের মতে তখন থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক হওয়ার দিকে এগোতে শুরু করে। অপরদিকে দলের প্রবীণ নেতা সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, ভারতসহ প্রতিবেশী সব দেশের সঙ্গে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান, তবে সেই সম্পর্ক হবে ভারসাম্যের। ঢাকা 17 এবং বগুড়া 6 এই দুটি কেন্দ্র থেকে এবারের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তারেক রহমান। দুটি আসনেই তিনি জয়ী হয়েছেন। তবে ঢাকা 17 আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটের ব্যবধান খুব কম। তারেক জানিয়েছেন, আওয়ামী লীগের ওপর থেকে তিনি নিষেধাজ্ঞা তুলে নেবার পক্ষপাতী, তবে পুরোপুরিভাবে পুনর্বাসন দেবার কথা বলেননি। মনে রাখা দরকার, কোনো আদালতে দোষী সাব্যস্ত হয়ে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়নি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে তদারকি সরকার প্রধান। সন্ত্রাস বিরোধী আইনে দেওয়া হয়েছে এই স্থগিতাদেশ, দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। বিএনপি ক্ষমতায় এলে সেটি পুনর্বিবেচনা করতে পারে। দলের অনেকে বলছেন, আওয়ামী লীগকে ফিরিয়ে আনলে জিয়াউর রহমানের ভুলের পুনরাবৃত্তি হবে। একই বক্তব্য তাদের সমমনোভাবাপন্ন দলগুলিরও। প্রাক্তন উপদেষ্টা আসিফ মাহমুদ তো বলেই দিয়েছেন, জিয়ার মতো একই ভুল করতে যাচ্ছেন তারেক।
এখানে ভারত একটি বড় ফ্যাক্টর। ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়ন করতে গেলে আওয়ামী লীগকে লাগবে। ভারত চায় তারেক রহমান আওয়ামী লীগকে জাতীয় রাজনীতি ফিরিয়ে আনার দায়িত্ব গ্রহণ করুক। দলনেত্রীকে সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে আনা তার প্রধান দায়িত্ব এবং কর্তব্য হবে, কারণ হাসিনা ও আওয়ামী লীগ ছিল ভারতের সবথেকে বেশি নির্ভরযোগ্য মিত্র। 2024-এর গণ অভ্যুত্থানের পর ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে চলে গিয়েছে। এর প্রভাব পড়েছে দ্বিপাক্ষিক সম্পর্কে। দিল্লি যখন নিশ্চিত হয়ে গেল যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতার কোনো সুযোগ নেই, তখন তারা গোপনে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের বার্তা দেন বিএনপি প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার। কাজেই ভারত এখন এর প্রতিদান পেতে চাইবে। তারেক নিজে একাধিকবার দাবি করেছেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন, তবে কেউ দোষ করে থাকলে আইন মেনেই তার শাস্তি নিশ্চিত করা তার সরকারের প্রধান দায়িত্ব এবং কর্তব্য। হাসিনার আমলে বিএনপিকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল বহু দীর্ঘদিন। তারেক কি সেই পথে হাঁটবেন? এদিকে তারেককে মোদির ফোন, পাল্টা সৌজন্য বিএনপির, পাল্টে যাচ্ছে খেলা। তারেকের হাত ধরেই ফিরছে শেখ হাসিনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর ভারত কী প্রতিক্রিয়া দেয় তা নিয়ে অনেকের মধ্যেই কৌতূহল ছিল। যদিও বাংলাদেশের নির্বাচনী ফলাফল স্পষ্ট হতে শুরু করতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাংলা ও ইংরাজি ভাষায় বার্তা দিয়েছিলেন, যা ছিল প্রাথমিক প্রতিক্রিয়া। কিন্তু এখানেই যে নরেন্দ্র মোদী থেমে থাকেননি। নির্বাচনী ফলাফল স্পষ্ট হতেই তিনি সরাসরি ফোন করেছেন তারেক রহমানকে, আর সেটা ভারতের প্রধানমন্ত্রী নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন, যা নিয়ে কূটনৈতিক মহলে এখন চর্চা চলছে। শুক্রবার দুপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে তার উল্লেখযোগ্য বিজয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানিয়েছি। বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তার প্রচেষ্টার জন্য আমি শুভকামনা ও সমর্থন জানিয়েছি। পাশাপাশি তিনি আরও লেখেন, গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে আমাদের দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি। ওয়াকিবহল মহলের মতে আসলে ভারত সরকার স্পষ্ট করতে চাইছে বিএনপি এবং তারেক রহমানের হাত ধরেই তলানিতে চলে যাওয়া ভারত বাংলাদেশ সম্পর্ক আবার ট্র্যাকে ফিরিয়ে আনার কাজ শুরু হবে। সেই কারণেই বিএনপির জয়ে দ্রুত উচ্ছ্বাস প্রকাশ করলেন নরেন্দ্র মোদী। অপরদিকে শনিবার জয়ের পর প্রথম সাংবাদিক সম্মেলনে তারেক জানিয়ে দেন, তার সরকারের বিদেশ নীতি ঠিক হবে বাংলাদেশের জনগণের মঙ্গল চিন্তা করেই। তার বিদেশ নীতিতে বাংলাদেশ এবং বাংলাদেশিদের স্বার্থই প্রথমে ভাবা হবে। কূটনৈতিক মহলে একটা কথা চালু আছে, নরেন্দ্র মোদী খুব কম কথা বলেন, তবে তার সরকার কয়েকটি কাজ বা ইঙ্গিতের মাধ্যমেই বুঝিয়ে দেয় সরকার কি ভাবছে বা কি করতে চাইছে। 2024 সালের আগস্ট মাসের 5 তারিখ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে এসে আশ্রয় নিয়েছিলেন। সেই থেকে যদিও তিনি ভারতেই আছেন, কিন্তু কোথায় আছেন কেউ তা জানেন না। তাকে এতটাই গোপন ও নিরাপদ স্থানে রাখা হয়েছে যে আজ পর্যন্ত কাকপক্ষী টের পায়নি। অথচ এটা জানা যাচ্ছে শেখ হাসিনাকে কার্যত প্রধানমন্ত্রীর সমমর্যাদাতেই রাখা হয়েছে। অর্থাৎ আকারে ইঙ্গিতে ভারত বিগত 18 মাসে বুঝিয়ে দিয়েছে পুরনো বন্ধু আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে তার জলে ফেলে দেবে না। সেই কারণেই মোহাম্মদ ইউনূসের সরকার এতবার চিঠি দিলেও ভারত সরকার তার কোনো জবাব দেয়নি। এর থেকে মোদী সরকার বুঝিয়ে দিয়েছে যে তারা আদৌ ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকারকে মান্যতা দিচ্ছে না। এর পরের ঘটনা আরও তাৎপর্যপূর্ণ। সেটা হলো তারেক রহমানের আচমকা দেশে ফেরা। কূটনৈতিক মহলে জোর চর্চা, 17 বছর পর তারেকের দেশে ফেরার পিছনে আসল কলকাঠি নয়াদিল্লি নেড়েছে। তারপর যখন বেগম খালেদা জিয়ার মৃত্যু হল, মোদির টুইট, জয়শঙ্করের ঢাকা পৌঁছে যাওয়া, ইউনূসদের সঙ্গে সাক্ষাৎ না করেই তারেকের সঙ্গে বৈঠক করে ফিরে আসা, সবই এই কূটনৈতিক চালের অঙ্গ, যার মাধ্যমে ভারত সরকার কার্যত বাংলাদেশি নাগরিকদেরও বুঝিয়ে দিয়েছে তারা বিএনপির দিকেই এবার বাজি ধরছে। ভোটের ফলাফলেই তা স্পষ্ট। এবার পালা তারেকের। তিনি আপাতত দাবি করেছেন পারস্পরিক সৌহার্দ্যের ভিত্তিতে প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক বজায় রাখা হবে। সেই সঙ্গে বলেছেন বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা হয় এমনভাবেই তৈরি হবে তার সরকারের বিদেশ নীতি। এর মধ্যেই সূক্ষ্মভাবে লুকিয়ে আছে তারেকের মনোভাব।
এদিকে মিলে গেল বিএনপি আওয়ামী লীগ জোট বাঁধছেন তারেক জয়। অবশেষে কপাল খুলতে যাচ্ছে আওয়ামী লীগের। তারেকের হাত ধরেই ফিরছেন শেখ হাসিনা। দেশ ছাড়া শেখ হাসিনা, প্রয়াত খালেদা জিয়া। দেশের জনগণের মনে নৈরাজ্যের ক্ষত। তারেক রহমানের হাত ধরে বিএনপির দুর্দান্ত কামব্যাক। 299 আসনের নির্বাচনে 200-ও বেশি আসনে এগিয়ে খালেদা পুত্র তারেক রহমান। তারেক রহমান দেশে ফিরেই বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। কিন্তু কী প্ল্যান সেটা তখন কেউ বুঝতে না পারলেও এখন সেটা জলের মতো পরিষ্কার। তারেক রহমান 17 বছর দেশে ফিরে বিএনপি দলের কাণ্ডারি হয়ে দাঁড়িয়েছিলেন। বিদেশে থেকেও তার এতদিন পর ফিরে আসার কোনো রকম কিন্তু প্রভাব পড়েনি। দলের নেতা কর্মীরা তার কথা মতো কাজ চলেছেই, তার দেখানো পথেই হেঁটেছে। নির্বাচনের আগে ডিজিটাল মাধ্যমে তিনি ব্যাপক প্রচার করেছেন, সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। যথেষ্ট সাড়া পেয়েছেন তিনি মানুষের পাশে দাঁড়িয়ে। খালেদা পুত্রর ক্ষমতার শীর্ষে বসা এখন সময়ের অপেক্ষা। জয়ের পর বিজয় মিছিল হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। সেটা আমরা এপার বাংলাতে দেখি, সেটা ওপার বাংলাতেও একই ছবি দেখাটা খুব স্বাভাবিক। কিন্তু তারেক রহমান বলেছেন, ভোটে জিতলে কোনো রকম বিজয় মিছিল হবে না। মুখ থুবড়ে পড়ল জামায়াত জোট। বাংলাদেশের জাতীয় সংসদের 300টি আসনের মধ্যে 299টিতে ভোট হয়েছে। তার মধ্যে 200-ও বেশি আসনে জয়ী হয়েছে বিএনপি। প্রায় 2/3 আসন পেয়ে 2 দশক পর সরকার গড়তে চলেছে বিএনপি। ঢাকা 17 এবং বগুড়া 6 দুটি আসনে জয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অনেক পিছিয়ে ছিল বিএনপির মূল প্রতিপক্ষ জামায়াত। জামায়াতের সঙ্গে জোট বেঁধে লড়তে সেভাবে এগোতে পারেনি। হাসিনা সরকারের পতনের পর ইউনূসের জামানায় গত বছরে বহু পরিবর্তন হয়েছে। আওয়ামী লীগ তারা নির্বাচনে অংশ নিতে পারেনি। নির্যাতন, মৌলবাদ, খুন, একাধিক ঘটনার সাক্ষী ওপার বাংলা। পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছিল, যা ভালো না উল্টে খারাপ হয়েছে বাংলাদেশের পক্ষে, সেটা খুব খারাপ। ভারতের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করেছেন মোহাম্মদ ইউনূস। বন্ধুত্ব বাড়েনি, উল্টো কমেছে বন্ধুত্ব। শেখ হাসিনার পুত্র জয় বলেছেন, বিএনপি একটি বড় দল, তাদের সঙ্গে দ্রুত আলোচনা করতে হবে, কথা বলতে হবে তাদের সঙ্গে। রাজনৈতিক মহলের একাংশ বলছে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে জোট বাঁধতে পারে। জোট বেঁধে শেখ হাসিনা ফিরলেও ফিরতে পারে। শনিবার ভোটে জয়ী হয়ে প্রথম সাংবাদিকদের মুখোমুখি হন তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশ তার কৌশলগত স্বাধীনতা বজায় রাখতে এবং কারো প্রতি কোনো পক্ষপাতিত্ব করব না। দেশের স্বার্থই সবার আগে। প্রতিবেশী দেশগুলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা হবে। আওয়ামী লীগ এবং বিএনপি জোট বাঁধবে কিনা সেটা তো সময় বলবে। গত 1.5 বছরে যে একাধিক ঘটনা ঘটেছে বাংলাদেশে, সেই বিষয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, আমার বক্তব্য স্পষ্ট, যে কোনো মূল্যে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। বাংলাদেশের জাতীয় নির্বাচনের ইতিহাসে এমন নির্বাচন নতুন নয়, যেখানে ভোটের চেয়েও ফলাফল নিয়ে আলোচনা বেশি হয়। প্রচারের মাঠে যেমন উত্তাপ ছিল, ভোট শেষ হওয়ার পর সেই উত্তাপ রূপ নিচ্ছে অনিশ্চয়তায়। এই অনিশ্চয়তার কেন্দ্রে এখন একটি প্রশ্নই ঘুরছে, পরাজিত শক্তি কি এই ফলাফল মেনে নেবে? এবারে নির্বাচনে আলোচনায় এসেছিলেন অনেক পরিচিত মুখ। ধর্মভিত্তিক রাজনীতির মাঠে যারা বছরের পর বছর সরব ছিলেন, তাদের কয়েকজন এই নির্বাচনে হেভিওয়েট হিসেবেই বিবেচিত ছিলেন। কিন্তু ভোটের রায় তাদের পক্ষে যায়নি। বাস্তবতা কঠিন, ভোটের বাক্স কঠোর। বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের পরাজয় শুধু একটি আসনের পরাজয় নয়, এটি একটি রাজনৈতিক বার্তা। কক্সবাজারে হামিদুর রহমান আজাদ, সুনামগঞ্জে শিশির মনির, এই হারগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো একত্রে একটি প্রবণতার ইঙ্গিত দেয়। 11 দলীয় জোটের অংশ খেলাফত মজলিস নেতা মামুনুল হকের পরাজয়ও তেমনি প্রতীকী। ভোটের ব্যবধান কম বা বেশি হওয়া এখানে মুখ্য নয়, মুখ্য হলো জনরায় তার বিপক্ষে গেছে। অন্যদিকে জয় পেয়েছে প্রধান ধারার দলগুলো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামায়াত এবং এনসিপির সমর্থিত কয়েকজন প্রার্থী সংসদে পৌঁছেছেন। আবার হেরেছেন জাতীয় পার্টির জিএম কাদের কিংবা ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিমের মতো প্রভাবশালী নেতারা। রাজনীতিতে জয় পরাজয় অস্বাভাবিক নয়, কিন্তু বাংলাদেশের সমস্যা শুরু হয় তখনই যখন পরাজয়কে রাজনৈতিক বাস্তবতা হিসেবে না দেখে ষড়যন্ত্র হিসেবে ব্যাখ্যা করা হয়। ভোটের পরপরই অভিযোগ উঠেছে ফলাফল স্থগিত, বিলম্ব এবং বদলের চেষ্টা নিয়ে। ঢাকা 8, 13, 17 এই আসনগুলো ঘিরে প্রশ্ন উঠেছে। ঢাকা 4 এবং 16 ফল ঘোষণার পর স্থগিতের ঘটনাও সন্দেহ বাড়িয়েছে। কিছু গণমাধ্যম আগেভাগেই একটি দলকে 200-র বেশি আসনে বিজয়ী ঘোষণা করেছে, এটিও বিতর্ক তৈরি করেছে। এই অভিযোগগুলো তদন্তযোগ্য, প্রশ্ন তোলার অধিকার সবার আছে, কিন্তু এখানে একটি লাল রেখা আছে। এই লাল রেখার নাম রাষ্ট্রীয় স্থিতিশীলতা। যদি এই অভিযোগের ভাষা রাস্তায় নামে, যদি বক্তব্যের বদলে অবরোধ আসে, যদি মিছিলের বদলে সংঘর্ষ শুরু হয়, তাহলে পরিস্থিতি আর রাজনৈতিক থাকে না, তখন তা রাষ্ট্রীয় সংকটের রূপ নেয়। বাংলাদেশ এই পথ খুব চেনে,
খুব ভালোভাবেই চেনে। 2013, 14, 23 প্রতিবারই নির্বাচন ঘিরে অচলাবস্থা তৈরি হয়েছে। প্রতিবারই সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ধ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, থমকে গেছে অর্থনীতি, বেড়েছে প্রাণহানি। আজকের বাংলাদেশ সেই জায়গায় নেই, এই কথা বলার সুযোগ নেই। আবার সেই জায়গায় যেতে চায়, এ কথাও কেউ বলছে না। এই বাস্তবতায় জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যদি ফলাফল পুরোপুরি প্রত্যাখ্যান করে, যদি নির্বাচনকে ইঞ্জিনিয়ার বলে, রাস্তায় নামার বার্তা দেয়, যদি জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে রাজনৈতিক অস্ত্র বানানোর চেষ্টা হয়, তাহলে পরিস্থিতি হাতছাড়া হতে সময় লাগবে না। রাষ্ট্র কখনো শূন্যতা সহ্য করে না। অস্থিরতা হলে শক্তি সেখানে ঢুকে পড়ে, তখন রাজনীতি আর নাগরিক অধিকারের জায়গায় থাকে না। আজ নির্বাচন কমিশনের দিকে আঙুল উঠছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের দায়িত্ব প্রতিটি আসনের ফল স্বচ্ছভাবে প্রকাশ করা। সেই দাবি যৌক্তিক, কিন্তু কমিশনের সমালোচনা আর রাষ্ট্রযন্ত্র অকার্য করার ডাক এক জিনিস নয়। বিশ্ব তাকিয়ে আছে বাংলাদেশের দিকে, অভিনন্দন এসেছে বিভিন্ন দেশ থেকে। আন্তর্জাতিক কূটনীতিতে নির্বাচন মানে শুধু ব্যালট নয়, এটি গ্রহণযোগ্যতা। এখন প্রশ্ন একটাই, পরাজিত পক্ষ কি করবে? রাজনৈতিক পরিপক্কতা মানে নিঃশর্ত আত্মসমর্পণ নয়। রাজনৈতিক পরিপক্কতা মানে সময় নেওয়া, তথ্য যাচাই করা, আইনি পথ অনুসরণ করা। আদালত আছে, কমিশন আছে, গণমাধ্যম আছে। রাজপথ সবকিছুর সমাধান নয়। যদি এই ফলাফল মানা না হয়, যদি বার্তা যায় আমরা মানি না, তাহলে যারা জিতেছে তারাও নিরাপদ থাকবে না। প্রশাসন চাপে পড়বে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বিভ্রান্ত হবে, বিনিয়োগ থামবে, মানুষ আতঙ্কিত হবে। এই অরাজকতার দায় তখন কার? ইতিহাস খুব নির্মম, সে আবেগ বোঝে না, ফলাফল দেখে। জামায়াত এবং তাদের মিত্রদের সামনে আজ দুটি পথ খোলা। একটি পথ আগের, সন্দেহ, প্রত্যাখ্যান, উত্তেজনা, সংঘর্ষ। এই পথে শেষ পর্যন্ত কেউ জেতে না। অন্য পথ কঠিন কিন্তু দায়িত্বশীল। ফলাফল নিয়ে আপত্তি থাকলে তা আইনি প্রক্রিয়ায় তোলা, রাজনৈতিকভাবে সংগঠিত থাকা, সংসদের ভেতরে বাইরে গণতান্ত্রিক লড়াই চালানো। এই পথেই দেশকে বাঁচায়, রাজনীতিকেও টিকিয়ে রাখে। বাংলাদেশ এখন পর্যন্ত স্থিতিশীল আছে, কিন্তু ভুল সিদ্ধান্ত নিলে ভালো দেশও দ্রুত অস্থিতিশীল হয়ে যায়। তারেক রহমানের শপথে আসছেন মোদি। বাংলাদেশ ভারত সম্পর্কের নতুন সমীকরণ। বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় মোড়। শপথ নিতে যাচ্ছেন তারেক রহমান, আর সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে ঢাকা আসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের কূটনৈতিক ইতিহাসে কি তবে বড় কোনো চমক অপেক্ষা করছে? কেন এই আমন্ত্রণ এতটা গুরুত্বপূর্ণ? সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম WION কে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিস্ফোরক তথ্য জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতা তথা তারেক রহমানের বিদেশ উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি স্পষ্ট করেছেন, নবনির্বাচিত তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হবে। যদিও দুই দেশের সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে পর্দার আড়ালে আলোচনা এখন তুঙ্গে। নির্বাচনের ফলাফল স্পষ্ট হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, ফোনে দীর্ঘ আলাপও হয়েছে তাদের মধ্যে। মোদী নিজেই লিখেছিলেন, তারেক রহমানের সঙ্গে কথা বলে আমরা উচ্ছ্বসিত। এই ফোন আলাপে মূলত ইঙ্গিত দিচ্ছে যে দিল্লির সাথে ঢাকার সম্পর্কের বরফ গলতে শুরু করেছে এবং দুই দেশই সম্পর্ককে আরো সুদৃঢ় করতে আগ্রহী। আমরা জানি, বিগত ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানায় ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে কিছুটা দূরত্ব বা টানাপোড়েন তৈরি হয়েছিল, কিন্তু বিএনপি এখন মনে করছে এই অঞ্চলের স্থিতিশীলতা ও উন্নতির জন্য ভারত বাংলাদেশ সম্পর্ক অপরিহার্য। তারেক রহমানের বিদেশ নীতির একটি বড় অংশই হলো এই অঞ্চলকে বিশ্বমঞ্চে প্রভাবশালী হিসেবে গড়ে তোলা, আর সেই লক্ষ্যেই মোদীকে আমন্ত্রণ জানানোর এক বিশাল বড় কৌশলগত পদক্ষেপ। সাধারণত বাংলাদেশের কোন সরকারের শপথ অনুষ্ঠানে বিদেশি রাষ্ট্রপ্রধানদের সচরাচর দেখা যায় না। যদি নরেন্দ্র মোদী এই আমন্ত্রণে সাড়া দিয়ে ঢাকায় আসেন, তবে তা হবে একটি ঐতিহাসিক ব্যতিক্রম। এটি প্রমাণ করবে যে দুই দেশের সম্পর্কের ওপর জমে থাকা কালো মেঘ পুরোপুরি কেটে গেছে এবং এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। ভারত ও বাংলাদেশের এই নতুন বন্ধুত্ব কি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বড় কোনো পরিবর্তন আনবে? আপনি কি মনে করেন নরেন্দ্র মোদী এই শপথ অনুষ্ঠানে যোগ দেবেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানান। আওয়ামী লীগের ভাইরা উন্মাদনা ভালো, কিন্তু অতি উন্মাদনা ভালো না। কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, একটু মন দিয়ে শুনবেন। ওই কে কারে মারতাছে, ধরতাছে, কে মন্ত্রী হয়ে গেছে, কে এমপি হয়ে গেছে, এই বিষয়গুলো শুধু দেখে যান, কিন্তু পোস্ট না করাই ভালো। মনে রাখবেন, তারা কিন্তু কেউ আপনার না। বলা যায় না ভিতর দিয়ে কি হইতেছে, কি ঘটতেছে। আপনারা জানেন, এই 18 মাসের ভিতরে কিন্তু ডেভিল ইনুস অনেক চেষ্টা করছে, হয় অন্য দেশের সাথে যুদ্ধ লাগুক, আমরা নিজের দেশে একটা বড় সড়ো গৃহযুদ্ধ লাগে গেছে, যে যুদ্ধকে সামনে রেখে নির্বাচন না দিয়ে অনেক বছর ধরে ক্ষমতায় থাকবে। এবং সর্বশেষ তার গৃহযুদ্ধ লাগানোর একটা প্ল্যান ছিল এই কথিত প্রহসনমূলক নির্বাচনকে কেন্দ্র করে। ওই ভাবছিল এই নির্বাচন যে কোনোভাবেই হোক না কেন আওয়ামী লীগ হইতে দিবে না, বাধা বিঘ্ন সৃষ্টি করবে, একটা হুলস্থ তৈরি করবার লাগে যাবে। আমি বলবো গৃহযুদ্ধ লাগে গেছে, নির্বাচন হবে না। সেখানে বেঠিত রাজনীতিতে এত কাঁচা না। কিন্তু নির্বাচন নস্যাৎ করে দেওয়ার জন্য কোনো দলীয় নেতা কর্মীদের কোনো কড়া নির্দেশনা দেন নাই। নো ভোট নো ভোটের ক্যাম্পেইন সাধারণ জনগণকে বলা হয়েছে, যে ভোটে নৌকা প্রতীক সেই ভোটে সাধারণ জনগণ ভোট দিতে যাবে না। সেখানে বেটি আহ্বান জানিয়েছে, অনুরোধ জানিয়েছে, সাধারণ জনগণ ভোটারগণ সেই অনুরোধ রেখেছে, সেই আহ্বানে সাড়া দিয়েছে। সারা দিন ব্যাপী সাধারণ জনগণ কোনো ভোট কেন্দ্রে যায় নাই। কথা ছিল কি, যে বাংলাদেশের ইতিহাসে সবথেকে উৎসবমুখর বড় একটা নির্বাচন হবে, অর্থাৎ 12 তারিখ সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই উৎসবমুখর পরিবেশ আমরা দেখবো, অন্য দেশবাসীও দেখবে। কিন্তু না, 11 তারিখে সারা নামাজ
পর থেকেই সারা দেশব্যাপী সারা রাত একেবারে উৎসব মুখর পরিবেশে ভোট হয়েছে, আর সারাদিনে ভোট মাঠগুলোতে কুত্তায় বসা ছিল। অর্থাৎ এই নির্বাচনের ফলাফল আমরা এটাও দেখছি যে রাজশাহী 4 আসনে ওই আসনে মোট ভোটার 3,19,000, কিন্তু ওই আসনে নাকি ভোট দিয়েছে 7,88,000। অর্থাৎ আগামী বছর বা আগামী 2 মাস পর যারা জন্ম হবে ভোটাধিকার অধিকার পাবে, সে ইতিমধ্যে দুনিয়ায় আসার আগে বা মায়ের ফেডে আসার আগে সে ভোট দিয়ে ফেলাইছে। এই বিষয়গুলো আমাদের তুলে ধরতে হবে। এখন আসেন মূল পয়েন্টে, এই রমজান মাসকে কেন্দ্র করে দলটাকে সুসংগঠিত কিভাবে করা যায়, আর সর্বপ্রথম হচ্ছে করণীয় কি, দলের একজন মুখপাত্র সৃষ্টি। এই বিষয়গুলো আপনারা যেখানে যে প্রান্ত থেকে আছেন সবাই এই সংক্রান্ত বিষয়, অর্থাৎ আপনাদের দলটাকে সুসংগঠিত করা, দলের হাইকমান্ডের যে সকল অনেক নেতৃত্বগুলো আছে নিষ্ক্রিয়, এই নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে সব এমপি গণকে ফেসবুকে পোস্ট করছে, নো ভোট নো ভোটের কি ক্যাম্পেইন করছে, তার এলাকায় ভোটারদেরকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য সব এমপিরা আহ্বান জানাইছে। তারা জানান কি তাদেরকে শনাক্ত করে তাদের বিষয়গুলো তুলে ধরেন। অর্থাৎ আপনার সংগঠনকে কিভাবে সুসংগঠিত করা যায়, কিভাবে ঐক্যবদ্ধ করা যায়, কিভাবে দুর্বল নেতৃত্বকে দূরে সরাইয়া সক্রিয় নেতৃত্ব তুলে আনা যায়, কিভাবে সক্রিয়দের নেতৃত্ব স্থানে বসানো যায়, সেই বিষয়গুলো তৈরি করুন ভাই। এই মুহূর্তে থেকে আপনার সর্বপ্রথম হচ্ছে এই যে প্রহসনমূলক নির্বাচন, এই আসলে সাধারণ জনগণের কোনো সম্পৃক্ততা নাই, অর্থাৎ দুষ্কৃতী ব্যক্তি এবং কাগজে কলমের রেজাল্ট, এর বাইরে অন্য কোনো কিছু না। এই বিষয়গুলো বিশ্বব্যাপী অন্যান্য দেশগুলোর সামনে তুলে ধরা, সেই জন্য আন্তর্জাতিকভাবে একটা টিম তৈরি করা, একটি শক্তিশালী টিম তৈরি করা কিভাবে যায়, অর্থাৎ এই পর্যায়ক্রমে আমাদেরকে এই কাজগুলো এখন করতে হবে। আর সবার আগে প্রয়োজন হচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগের পক্ষ থেকে একজন মুখপাত্র তৈরি করা, যে প্রতিদিন আওয়ামী লীগের ব্রিফ কি, আমাদের কি করণীয়, তৃণমূল কি করবে, অনলাইন অ্যাক্টিভিস্টরা কোন বিষয়গুলো এখন বেশি রকমের কথা বলে, কোন বিষয়গুলো ছড়িয়ে দেবে। যদিও আমরা আসলে অনেক বড় হেডমালা, তো এই কারণে এই বিষয়গুলো ভিডিওর মাধ্যমে বলতে হচ্ছে, কোনো করণীয় নাই। কারণ এই কথাগুলো আমি ভিডিও ছাড়া অনেক জায়গায় বলছি বলে আমার কোনো কাজ অনেক কোনো রেজাল্ট হয়নি, কারণ আমার ভিডিওর মাধ্যমে বলে। কারণে আপনাদের একটু অনুরোধ জানাবো, যারা তৃণমূল পর্যায়ে আছেন, যারা দায়িত্বশীল ব্যক্তি, যদি ভিডিওটা দেখে থাকেন অনুগ্রহ করে এই বিষয়গুলো একটু তুলে ধরুন। এই বিষয়গুলো মানে এই মুহূর্তে আমাদের দলটাকে কিভাবে সুসংগঠিত করা যায়, কিভাবে শক্তিশালী করা যায়। মনে রাখবেন, আমাদের কিন্তু রাজপথে একটা সংগ্রাম করতেই হবে। কেউ আমাদেরকে যাই একেবারে জামাই আদর করে চেয়ারে বসাই দিবে না। আমাদের অধিকার, আমাদের শক্তি দিয়ে, আমাদের অধিকার লড়াই করে সংগ্রাম করে আদায়